প্রিয় ছাত্রছাত্রী, সাজবাদী চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমরা পরীক্ষার একদম দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছি। অনেকের অনেক প্রশ্ন থাকে, অনেকের অনেক সমস্যা থাকতে পারে। সারা বছরে স্যার কিছু পড়া হয়নি, কী করব? সারা বছর যাদের পড়া হয়নি তারা এখনও কি করতে পারে, কি করা যায়, কিভাবে পরিবর্তন হওয়া যায়? যে কটা দিন এখনও টাইম আছে, রুটিন মেনটেন করে যদি 8-10 ঘন্টা প্রশ্নগুলো অর্থাৎ কমন প্রশ্নগুলো সাজেশন ভিত্তিক একটু দেখে যাওয়া যায়, পাস করা যাবে, ভালোভাবে পাস করা যাবে। কিন্তু এটা গ্যারান্টি দেব না ভিডিও করছি বলে আকাশচুম্বী স্বপ্ন দেখাবো, এটা নয়। কারণ সারা বছর ধরে যারা লাগাতারভাবে অনুশীলন করে এসছে, অনেক ত্যাগ স্বীকার করেছে, তাদের কাছে তুমি নিষ্প্রভ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু এখনও যারা মনে করছো যে স্যার কীভাবে ভালো রেজাল্ট করা যায়, টিপসগুলো কি, টিপস দিলেই ভালো রেজাল্ট হয় না, টিপসের সঙ্গে খাটতে হয়। সাফল্য নিয়ে আসতে গেলে সাফল্যের সঙ্গে তোমাকে পরিশ্রম করতে হবে। আমি আশা করব তোমরা সাজেশান ধরে ধরে যে কটা প্রশ্ন দেওয়া হয়েছে বিভিন্ন সাবজেক্টের, সেই প্রশ্নগুলো এখনই দেখে যাও। এবং সঙ্গে শেষ মুহূর্তে দেখবে অনেক স্যার ম্যাডামরা তোমাদের সাহায্য করবে। এবিটিএ, ডাব্লিউবিটিএ এবং ডাব্লিউবিএইচে থেকে যে প্রশ্নগুলো আছে এসএকিউ, সেই প্রশ্নগুলো ভিডিওর তারা অলরেডি দিয়েছেন, সেই ভিডিওগুলো দেখে যাও। বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলো দেখে যাও, অধ্যায় ধরে ধরে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে যাও। প্রশ্নগুলো 100% পাবে, এটা আমার বিশ্বাস। উত্তর দিতে পারবে কিনা সন্দেহ আছে, কিন্তু প্রশ্নগুলো 100% পাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি দুটো ভিডিওতে কমপ্লিট করব 163টা প্রশ্ন এসএকিউ। আমি ভিডিওতে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এই প্রশ্নগুলো দেব। আজকে তার ফার্স্ট পার্ট 163টা প্রশ্নের আমি দিচ্ছি। এবং গুরুত্বপূর্ণ আরও কিছু নির্দেশ আমাদের মেনে চলতে হবে বা টিপস দিতে হবে। কারণ আমরা অনেকেই কোভিডকালে আমরা অনেক পরীক্ষা থেকে বঞ্চিত ছিলাম। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের কিছু ঘাটতি আছে, সেই ঘাটতিগুলো মেটাতে হবে। যাক, বেশি কথা না বলে সরাসরি প্রশ্নে আসি। ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিএইচএ, এবিটিএ তিনটে টেস্ট পেপার মিলে এই 163টা প্রশ্নর একটা লিস্ট তোমাদের সামনে দিচ্ছি। পরিষ্কার কথা শুনে নাও, এই প্রশ্নগুলো সমস্ত টেস্ট পেপারেই আছে, কোনো না কোনো সেটে আছে। প্রশ্নগুলো কি আমি এখনই আলোচনা শুরু করছি। আমার প্রিয় ছাত্রছাত্রী এখানে আছে, আজকে তাদের শেষ পড়ানো, ফেয়ারওয়েল দেব। মনটা খুবই খারাপ, কিন্তু তার মধ্যেও আমি ভেবেছি এটা দেওয়া উচিত, তাই ভিডিওটা করছি। মন খারাপের কোনো জায়গা নেই, আবারও বলছি আবেগের কোনো জায়গা নেই। প্রফেশনাল দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে হবে। পৃথিবী প্রফেশনালময়। মাও কিন্তু সব সন্তানকে পছন্দ করে না যদি ইনকাম না করে, এটা কিন্তু বাস্তব। কতদিন? সুতরাং সমস্ত কিছুর একটা শেষ সীমা আছে। বাবা মার তিতিক্ষা, ত্যাগ, 18টি বছর, 18টি বসন্ত তোমাদের পেছনে তারা কিন্তু উদয়াস্ত খেটে, তোমার পরিশ্রমের পেছনে তাদের লাগাতার প্রচেষ্টা ছিল। কলমের আঘাতে সে 18 বছরের বাবা মার পরিশ্রম, তাদের কষ্টের মুখ, তাদের দারিদ্রতার মুখ, তাদের ত্যাগের মুখটা কিন্তু তুলে ধরতে হবে। এবং এখনও যা সময় আছে, যদি মনে করি যে আমি বদলাবো, আমার নিজেকে বদলাবো, যোগ্যতার মাপকাঠিতে বদলাবো, পোশাকে নয়, ভদ্র ব্যবহারের মধ্য দিয়ে এবং যোগ্যতা, কোয়ালিটি এবং কোয়ান্টিটিদের মধ্যে আমি নিজেকে বদলাবো, অবশ্যই বদলানো যায়। সেই বদলানোর স্বপ্ন নিয়ে শুরু করছি ফার্স্ট ভিডিও। 163টার প্রথম প্রশ্ন, আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেছিল? উত্তর ক্রিস্টোফার কলম্বাস। আমার ছেলেমেয়েরা ওরাও বলছে, সঙ্গে আমিও বলে দিচ্ছি, কারণ অনেকে বলছে যে অস্পষ্ট আসছে, তার জন্যে। নেক্সট প্রশ্ন, ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? 1498। বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়? দক্ষিণ আফ্রিকা। এবং প্রথম বর্ণ বিদ্বেষী প্রেসিডেন্ট বা কালো মানুষের প্রেসিডেন্ট কে ছিলেন? নেলসন ম্যান্ডেলা। একদম 100% প্রশ্ন। সঙ্গে সঙ্গে এই প্রশ্নটাও করি, বর্ণ বৈষম্য নীতি কোন মহাদেশের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল? কোন মহাদেশগুলির ওপরে? শুধু আফ্রিকা? দক্ষিণ এশিয়া মানে আমাদের এখানে, আর কি লাতিন আমেরিকা, তাই তো?
তাহলে এই সমস্ত দেশে কিন্তু বর্ণ বৈষম্য নীতিটা, সোজা ওটা বন্ধ করে দিতে বাবা, এই নীতিটা কিন্তু চালু ছিল। নেক্সট প্রশ্ন, ত্রয়োদশ উপনিবেশ কি? ত্রয়োদশ উপনিবেশ উত্তরটা বলে দিই। জন স্টুয়ার্ট রাজবংশের আমলে অনুদার রাজনৈতিক ও ধর্মীয় নীতির দরুন অনেকেই ইংল্যান্ড থেকে আমেরিকায় উপনিবেশে এসে বসবাস শুরু করেছিল এবং এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে পূর্ব উপকূলে যে 13টি দ্বীপ, ছোট ছোট দ্বীপ, সেই 13টি দ্বীপে যে উপনিবেশ গড়ে উঠেছিল সেইগুলো 13টা দ্বীপের উপনিবেশগুলোকে আমরা বলছি ত্রয়োদশ উপনিবেশ। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, ফারুকশিয়ারের ফরমান কি? 1717 সালে মুঘল সম্রাট ফারুকশিয়ার এই ফরমান বা নির্দেশনামা জারি করেছিলেন কাদের জন্য? ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য। আমরা ইংরেজ তখনও বলবো না, আমরা কোম্পানি বলবো, কারণ কোম্পানির শাসনের অবসান ঘটে কত সালে? 1857। মহাবিদ্রোহের আগ পর্যন্ত আমরা ইংরেজ বলবো না, আমরা ব্রিটিশ বলবো না, আমরা বলবো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপরে আমরা বলবো ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষ, কারণ 1857 মহাবিদ্রোহের আগ পর্যন্ত এই দেশটা শাসন করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, সারা জীবন মনে থাকবে এবং মনে রাখতে হবে আমাদের, কারণ উচ্চ মাধ্যমিক জীবন শেষ নয়, এরপরে বৃহত্তর জায়গা আছে, ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, পিএসসি, এসএসসি, হ্যাঁ, এই সমস্ত জায়গাগুলো তো যেতে হবে, তবেই তো ওই সমস্ত জায়গায় যেতে গেলে কনসেপ্ট ক্লিয়ার নিয়েই যেতে হবে। নেক্সট, সূর্যাস্ত আইন কি? ও ফারুকশিয়ার ফরমান তাহলে কোথায় চালু করেছিল? সুবে বাংলায়। ব্যবসা বাণিজ্যের অধিকার কাকে দিয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিল। কে দিয়েছিল? মুঘল সম্রাট ফারুকশিয়ার। এরও একটা ইতিহাস আছে, পরে বলবো অন্য কোনো ভিডিওয়। সূর্যাস্ত আইন কি? চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে অন্যতম একটি শর্ত সূর্যাস্ত আইন। চিরস্থায়ী বন্দোবস্তের সংজ্ঞা আলাদা, সূর্যাস্ত আইনের সংজ্ঞা আলাদা, অনেকে গুলিয়ে ফেলে, পার্থক্যটা বুঝতে হবে। এবার সূর্যাস্ত আইন বলতে কি বুঝি? বঙ্গাব্দ, বাংলা মাস অনুসারে বছরের শেষ দিনে অর্থাৎ 31শে চৈত্র সূর্য ডুবে যাওয়ার আগে সরকারি রাজস্ব কোষাগারে বা রাজস্ব সমস্ত রাজস্ব জমা দেবে। কে দেবে? জমিদার দেবে। অর্থাৎ জমিদারি তাকে রাখতে গেলে সারা বছরের যে রাজস্ব ধার্য করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই রাজস্বটাকে দিয়ে আসতে হবে। যদি না দেয় তাহলে 7 পুরুষের জমিদারি ব্যবস্থাপনা তাদের জীবন থেকে উৎখাত হবে। এবং খুব শুনলে খারাপ লাগে, মালা ডাকা, রামায়ণ গান শুনেছি ছোটোবেলায়, মালা ডাকতো, রামায়ণ সীতা রামের মালা ডাকা হতো, ঠিক আছে? তাহলে নিলাম, এক কথা হচ্ছে নিলাম ডাকা হতো, যে যত দর দিত সেই মালাটা তার কাছে পৌঁছে যেত। এইভাবে রামায়ণ গান গ্রামে গ্রামে আজকাল উঠে গেছে, আমরা জানি, আমাদের বড়রা যারা তারা জানে, এগুলো হতো, ওদের ইনকাম সোর্স ছিল ওইটাই। পালার মাঝখানে রামায়ণ গান হবে, রাম সীতা ওদের মালা বিক্রি হতো, যে বেশি দর দিত তাকে দিয়ে দিত, সে ওইটা নিয়ে বাড়িতে গিয়ে ঠাকুরঘরে রেখে দিত, পুজো করত, এটাও সিস্টেম ছিল। যাই হোক, এখানে সিস্টেমটা একই রকম আছে, সর্বোচ্চ দর দিয়ে যিনি ওই জমিদারি কিনতেন তার জমিদারি চলে যেত, আর যারা এতদিন ধরে ভোগ করে আসতো তাদের জমিদারি চলে যেত। নেক্সট হচ্ছে, ভারতে প্রথম কবে রেলপথ স্থাপিত হয়? 1853। কোথা থেকে কোন পর্যন্ত? কত সাল? 1853। কে চালু করেছিল? আচ্ছা, লর্ড ডালহৌসি আমরা জানি নগ্ন সাম্রাজ্যবাদী শাসক, পাশাপাশি জেনে নিই এই নগ্ন সাম্রাজ্যবাদী শাসকটা কত ভালো কাজগুলো করেছিল। বলো। নাম্বার 1 রেলপথ, 2 টেলিগ্রাফ, 3 টেলিফোন, 4 বিধবা বিবাহ পাশ করেছিলেন তার আমলে, আর ওটা প্রয়োগ হয়েছিল লর্ড ক্যানিংয়ের আমলে। ওই জন্য দেখবে অনেক জায়গায় আছে, কনফিউজড হয় যে স্যার লর্ড ক্যানিং হবে না লর্ড ডালহৌসি হবে। আইনটা করেছিল লর্ড ডালহৌসি, আর যার আমলে এটা প্রয়োগ হয়েছিল লর্ড ক্যানিং, মানে সন্দেহ যেন না থাকে, পরিষ্কার। নেক্সট হচ্ছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য জেমস উইলিয়াম কোলভিল।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য সায়ন গুরুদাস বন্দ্যোপাধ্যায়। কলকাতা ইউনিভার্সিটিতে ঢুকলে প্রথমে তার মূর্তিটা পাবি। ভালো করে পড়াশোনা কর, কলকাতা ইউনিভার্সিটিতে ভর্তি হ। কলকাতা বিশ্ববিদ্যালয় উপাচার্য গেল। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? উইলিয়াম ক্যারি, উইলিয়াম ওয়ার্ড এবং জোশুয়া মার্সম্যান। একটুখানি তার আগে একটুখানি একটা লাইন লিখবি, জায়গা থাকবে তোদের, কিন্তু জায়গা থাকবে জানিস তো, তোদের দাগ নম্বরও লিখতে হবে না, বলবো ভিডিও দেব, দাগ নম্বর করে জায়গা থাকবে, দাগ নম্বরও লিখতে হবে না। তুই যে দাগটা লিখতে পারবি না সেই দাগটা ফাঁকা থাকবে। তাহলে একটু লিখবো যে ব্যাপটিস্ট মিশনারি সংস্থাগুলো ভারতবর্ষে এসেছিলেন খ্রিস্ট ধর্ম প্রচার করবার জন্যে, সে ঠিক তেমনই এরকম ব্যাপটিস্ট মিশনারি এসেছিল হুগলি শ্রীরামপুরে, তাদের কর্মকাণ্ড পরিচালিত করত। সেখানকার তিনজন ত্রয়ী একসঙ্গে সমুদায় কাজগুলো করতেন, তাদের মধ্যে অন্যতম। তিনজনের নামটা বলে দিলি তাহলে উত্তরটা আর সুন্দর হবে। নাম্বার পাবি, অসুবিধে নেই, ওটা যে নাম্বার দেবে না তা নয়, অবশ্যই নাম্বার দেবে। মেপোর্ট আন্দোলন কোন বিশ্ববিদ্যালয়ে জড়িত ছিল? পিকিং। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে? এই যে আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করলো কি স্বপ্ন থেকে তার পরের দিন 1867 সালে প্রতিষ্ঠা করেছিল? না, পেছনে ইন্সপিরেশন দরকার, অনুপ্রেরণা দরকার। অনুপ্রেরণা ছাড়া পৃথিবীতে কেউ কখনো বড় হয়নি, অসম্ভব। আমাদের বাংলার ব্রাহ্মণ নেতা কেশবচন্দ্র সেনের প্রভাবে প্রভাবিত হয়ে 1867 সালে মহারাষ্ট্রে আত্মারাম পাণ্ডুরঙ্গ বা পাণ্ডুরঙ্গ তিনি এই প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আরও জনপ্রিয় ছিল কে? বোম্বাই কোর্টের অন্যতম একজন বিচারপতি মহাদেব গোবিন্দ রানাডে। রানাডের কথাও মনে রাখতে হবে। সত্যবিলোপ নীতির প্রবর্তক কে? লর্ড ডালহৌসি। কুশাসনের অজুহাতে রাজ্য গ্রাস করেছিল কে? লর্ড ডালহৌসি। তারপরে পেশোয়া পদ তুলে দিয়েছিল কে? লর্ড ডালহৌসি। দ্বিতীয় বাহাদুর শাহর এই যে বেতন ভাতা সমস্ত বন্ধ করেছিল কে? এই লোক। কি সুন্দর লোক। আবার অযোধ্যা রাজ্য কুশাসন অজুহাতে গ্রাস করেছিল, সুন্দর লোক। হ্যাঁ, তাহলে এই লোকটা কিন্তু সুন্দর। নেক্সট হচ্ছে, হ্যাঁ, ভারতের কোন ষড়যন্ত্র মামলাকে জুডিশিয়াল স্ক্যান্ডাল বলা হয়? মিরাট। আচ্ছা, মিরাটে যে কজন আসামি ছিলেন? ওদের চোখে 33, আমাদের চোখে এরা বিপ্লবী। তার মধ্যে 3 জন বিদেশি নাম একটু ছোট্ট করে বলে দাও, জোরে বলো একটু শোনা। ফিলিপ স্প্রাট, ব্র্যাডলি আর হাসিনসন, লেস্টার হাসিনসন। আচ্ছা, এই যে জুডিশিয়াল স্ক্যান্ডালকে তীব্র ভৎসনা করেছিলেন কোন বিখ্যাত বিজ্ঞানী? পড়ার সময় বলেছিলাম, কিরে লিপি? আইনস্টাইন। নেক্সট হচ্ছে 1943 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষ, লিপি বলবে কি নামে পরিচিত? বলো। এত সময় নিলে তো পরীক্ষা ইন্টারভিউ হলে তুমি তো বাদ পড়ে যাবে। 3 জন থাকবে, ফটাফট প্রশ্ন করবে। সত্যবিলোপ নীতির বলে দিয়েছে ওটা। কাকে গান্ধী বুড়ি বলা হয়? মাতঙ্গিনী হাজরা। এশিয়াবাসীর জন্য এই স্লোগান কোন দেশের? ফাল্টন বক্তৃতা কে দিয়েছিলেন? তিনি কে? কত সালে দিয়েছিলেন? কতই মার্চ? 5ই মার্চ। মাথার দিব্যি দেওয়া নেই, 5ই মার্চ লিখে আসতে হবে, টেনশনে কিছু নেই। 1946 লিখলে আসলেই হবে। দাতাত কি? কোন দুটো দেশের মধ্যে? আচ্ছা, সোভিয়েত রাশিয়া আর আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা প্রশমন করার জন্য দাতাত। খুব সুন্দর, ভালো লাগলো শুনে, মন ভরেছে। এবার বলো তাহলে হটলাইন কোন দুটো দেশের মধ্যে? এই দুটো দেশে। হটলাইন স্থাপন করেই উত্তেজনা প্রশমন হয়েছিল। হটলাইন মানে কি? যদি কোনো সমস্যা হয় সরাসরি আমেরিকা এবং সোভিয়েত রাশিয়া রাজধানী স্তরে সরাসরি তারা সমঝোতা করবে বা আলাপ আলোচনা করবে। তাহলে এটা কোন দশকে? 1960-এর দশকে, তাই তো? নাসের কে? মিশরের রাষ্ট্রপ্রধান। পুরো নাম? গামাল আবদেল নাসের। বেনবেল্লা কে? আলজেরিয়ার কি পরাধীন রাষ্ট্রপতি না স্বাধীন রাষ্ট্রপতি? ও, স্বাধীন রাষ্ট্রপতি। ইন্দোনেশিয়ায় কারো উপনিবেশ গড়ে তোলে? ওলন্দাজরা। ভারতের মহাকাশ কর্মসূচির জনককে? বিক্রম সারাভাই। সামাজিক ডায়নবাদের প্রবক্তা? এডমন্ড স্পেন্সার।
মার্কেন্টাইলবাদ বলতে কি বোঝো? সংরক্ষণবাদী নীতি কাকে বলে? সুন্দর করে বলো, বলো বলো, তিয়াসা বলো, অনেকদিন আসনি, বলো। দেশের সম্পদ দেশের মধ্যেই থাকবে, এই নীতির প্রবর্তককে? অবাধ বাণিজ্যের বিরোধিতা করা হয়েছিল, দেশের সম্পদ দেশের মধ্যে থাকার কথা ছিল এবং কেন্দ্র দ্বারা সেটি রাষ্ট্রের অধীনে থাকবে, কেন্দ্র দ্বারা সেটা পরিচালিত হবে। মানে এদের মতে অবাধ বাণিজ্য নীতি দেশের পক্ষে ক্ষতি। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানকে? আমাদের নেলসন ম্যান্ডেলা। লগ্নি পুঁজি কাকে বলে বলো? শিল্প বা বাণিজ্য থেকে অর্জিত মুনাফা যখন পুনরায় আবার সেই শিল্প বাণিজ্যে কি করা হবে? লগ্নি করা হবে। খুব সুন্দর। আচ্ছা, একটু তাড়াতাড়ি বলিস, অর্ধেকটা দেবো বলেছি তো প্রথম ভিডিওয়, নাহলে ওরা আবার অসন্তুষ্ট হবে। একটু তাড়াতাড়ি। শোর গ্রান্ট বিতর্ক কি? দুর্ধর্ষ প্রশ্ন, দুজনের দুটো বিতর্ক, শোর গ্রান্ট বিতর্ক। বলো কে পারবে? সোনালি, আজকের দিনে তোদের বলতে হবে না। লর্ড কর্নওয়ালিস ভূমি রাজস্ব বন্দোবস্ত সম্পর্কিত মতামত আহ্বানে রাজস্ব বিভাগের সচিব জন শোর তিনি কি বলেছিলেন? জমিদারের সঙ্গে জমি বন্দোবস্ত করতে। এটা ছিল মুঘল আমলে। আচ্ছা, গ্রান্ট কি বলছেন? জমিদারদের সঙ্গে নয়, কৃষকদের সঙ্গে। এই যে দুটো দ্বিমত, এটাকে বলছি শোর গ্রান্ট বিতর্ক। কার সঙ্গে ভূমি বন্দোবস্ত করা হবে? মুঘল আমলে কার সঙ্গে ছিল? জমিদারদের সঙ্গে। আর গ্রান্ট বলছে কার সঙ্গে? কৃষকদের সঙ্গে। দুজনের মধ্যে এই যে মতবিরোধ, এটাকে বলছে শোর গ্রান্ট বিতর্ক। পলাশির লুণ্ঠন, পলাশির যুদ্ধের পর বাংলা থেকে সমস্ত সম্পদ জলস্রোতের ন্যায় ইংল্যান্ডে চালান হয়ে গিয়েছিল। আচ্ছা, একে বলা হয় ব্রুকস অ্যাডামস পলাশি লুণ্ঠন বলেছেন একে। সাউকার কাদের বলে? দাক্ষিণাত্যের সুদখোর মহাজনদের সাউকার বলে। চুইয়ে পড়া নীতি কি? কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে, তিনি ভারতের পাশ্চাত্য শিক্ষার জন্য একটা সুপারিশ বা নীতির কথা বলেছিলেন। সেই নীতিতে বলা হয়েছিল ভারতের উচ্চবিত্ত মানুষদের মধ্যে যদি ইংরেজি শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষা তাদের উপরে দেওয়া যায়, তাহলে ক্রমান্বয়ে ধাপে ধাপে তারা মধ্যবিত্ত নিম্নবিত্তের মধ্যে ছড়িয়ে পড়বে। এটাকে বলা হয় চুইয়ে পড়া নীতি। ইংরেজিতে কি বলে? ডাউনওয়ার্ড। বাংলায় বলে ক্রমনিম্ন পরিশ্রুত নীতি বা চুইয়ে পড়া নীতি। নব্যবঙ্গীয় কাদের বলে? ডিরোজিও অনুগামীদের বলে নব্যবঙ্গ। আমার মতো লোক পেলে হাফ দেবো একে। আরো সুন্দর করে। যুবক তার অনুগামী হয়ে ওঠে, তার যুক্তিবাদ, মানবতাবাদ এবং সমাজ সংস্কারের তার পথপ্রদর্শক হয়। তারা কারা? প্যারীচাঁদ মিত্র, রামতনু লাহিড়ী, দক্ষিণাঞ্জন মুখোপাধ্যায়, রসিককৃষ্ণ মল্লিক, কুমুদ রঞ্জন মল্লিক প্রমুখ। নেক্সট হচ্ছে দলিত শব্দের অর্থ নিপীড়িত শ্রেণী। কবে কাদেমোদের লখনৌ চুক্তি হয়? জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ। ভারতীয়রা কেন সাইমন কমিশন বর্জন করেছিল? কোনো ভারতীয়রা ছিল না, তাই তো? মানে ভারতীয়দের জন্য কমিটি, অথচ কোনো ভারতীয় নেই। মানে আমার বাড়ি অনুষ্ঠান, আমাকে নিমন্ত্রণ করেননি। বাড়ি থাকা যায়? অসহ্য যন্ত্রণা। হ্যাঁ, নেক্সট হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত বিদেশিদের নামও আমরা বলে দিয়েছি, আর বলবো না। সুভাষচন্দ্র বসু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কি নাম দেন? প্রশ্ন হলো এই দুটো দ্বীপ কাদের অধীনে ছিল? জাপানের হাতে। জাপান কেন দিল ভারতের? কি দায় পড়েছিল? কেন জাপানের শত্রু ছিল ইংল্যান্ড, তাই। আর জাপানের আরেকটা উদ্দেশ্য,
এশিয়া থেকে যদি ইংল্যান্ড হাতগুটি নেয় জাপানের পক্ষে এশিয়াতে প্রভাব বিস্তারটা খুব সুন্দর হবে। তানাকা মেমোরিয়াল কি? সাম্রাজ্যবাদী জাপানি প্রধানমন্ত্রী তানাকাগিচি 1927 সালে, তাই তো, কি করেছিলেন? এক স্মারকপত্রে জাপানি সম্রাট হিরোহিতোকে পরামর্শ দিয়েছিল যে পূর্ব এশিয়ার সমস্যার সমাধানের জন্য কি করতে হবে? যুদ্ধনীতি। তার এই প্রচেষ্টা, যুদ্ধনীতি গ্রহণ করার যে প্রচেষ্টা বা ইফেক্ট, এটাকে বলা হয় তানাকা মেমোরিয়াল। কার নেতৃত্বে কোথায় তাম্রলিপ্ত জাতীয় সরকার? আরো দুটো স্বাধীন সরকার প্রতিষ্ঠা হয়েছিল ভারতবর্ষে, আরো দুটো, আসামের নওগাঁ, উড়িষ্যার তালচের, উত্তরপ্রদেশের বালিয়া, আর বাংলায় হচ্ছে তমলুক। থ্যাংক ইউ। দিয়েন বিয়েন ফুতে কি ঘটনা ঘটেছিল? 1954। ভিয়েতমিন সেনাপতির নাম কি বলো? জেনারেল নগুয়েন গিয়াপ। দিয়েন বিয়েন ফু নামক স্থানে অবস্থিত ফরাসি যে দুর্ভেদ্য যে ঘাঁটি ছিল, সেই ঘাঁটিটা পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। এই ঘটনাটা দিয়েন বিয়েন ফু নামে পরিচিত। CSEATO, সিয়াটো, এর পুরো অর্থ বলো। সিয়াটো, হ্যাঁ হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান, তারপরে ট্রিটি অর্গানাইজেশন। মিশ্র অর্থনীতি কাকে বলে? লিপিকা, মিশ্র অর্থনীতি। লিপিকা চেহারা একটু ভালো হয়েছে না? অনেকদিন দেখছি না, তাই নাকি? আচ্ছা লিপিকা, আমাদের কি চেহারা বেড়েছে না কমেছে? জানিস না? বলছে জানি না, একই রকম আছে। থ্যাংক ইউ। কেউ একই রকম নেই, সময় পার হয়ে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, কেউ একই নেই, মানসিকতা চেঞ্জ হয়েছে। তোরা এখন কলেজে যাই বলে স্বপ্ন দেখা শুরু করেছিস, লেখা শুরু করেছিস যে কোন কলেজে যাব। আচ্ছা যাক, পরে মিশ্র অর্থনীতি, হ্যাঁ বলো। ভারতবর্ষের কোন দেশে? এটা উল্লেখ করবি না কি? নেপালে? তো উল্লেখ কর। ইতিহাসে 3টে জিনিস মাথায় রাখবে, স্থান কাল পাত্র। কোথায়? ভারতে। কি বিষয়? অর্থনীতি। কোন অর্থনীতি? মিশ্র অর্থনীতি। কি মিশ্র? দেশীয় উদ্যোগে, সরকারের উদ্যোগে আর বেসরকারি উদ্যোগে কি গড়ে উঠবে? অর্থনীতি গড়ে উঠবে। তার জন্য কি কি করতে হবে? কল কারখানা সমস্ত কিছু করে তুলতে হবে। এটাতেই তো মিশ্র অর্থনীতি নাকি? কিসের উন্নতি করতে হবে? শিল্পের উন্নতি ঘটাতে হবে। আচ্ছা, নেহরু মলানবিশ মডেল কি? প্রথমে বল, নেহরুকে মলানবিশকে একটু বলে দে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী বলে মার খাবি। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু। আর ভারতের বিখ্যাত একজন রাশিবিজ্ঞানী, ওই ISI এর প্রধান হচ্ছেন পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মলানবিশ। দুজনে মিলে একটি পরিকল্পনা করেছিল। কি পরিকল্পনাটাই বলো? দ্বিতীয় পঞ্চবার্ষিক। কত সাল? 1955 সাল। 1955 সালে যে এদিক টাকা রাশিয়ার অর্থনীতির ওপরে ভিত্তি করে ভারতেও ভারী শিল্প গড়ে তুলতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, ভারী শিল্প কি কি? পায়েল? মোটর গাড়ি, রেলগাড়ি, লৌহ ইস্পাত, সার, পেট্রো রসায়ন, এইগুলো সব ভারী শিল্প। কিন্তু এইগুলোর উন্নতি করতে হবে। তৃতীয় বিশ্ব বলতে কি বুঝি? তৃতীয় বিশ্ব বলে, তবু আমি বলে দিচ্ছি কারণ ওদের আওয়াজ ওই পর্যন্ত আসছে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবীতে সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলোকে বলছি আমরা তৃতীয় বিশ্ব। যেমন আলজেরিয়া, তিউনিসিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, ভারতবর্ষ, এই যে দেশগুলো, এগুলো সব তৃতীয় বিশ্বের দেশ। নেক্সট, ভারতের কয়েকটি পর্তুগিজ বাণিজ্য কুঠির নাম বলো। গোয়া, কোচিন, দমন, সলসেট, আর কি? বেসিন বলিসনি, দিউ বলিসনি, বলেছিস? খুব সুন্দর, রেজাল্ট ভালো হবে। আফ্রিকা কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত? অনেকবার বলেছি আমরা, তবুও বলতে হবে। 19বিংশ শতকে বল, একটু জোরে বল, তাহলে আমি আর বলবো না। তুই একটু জোরে বললে আমার বলা হয় না, তুই বল না। আচ্ছা বলবি না। 19বিংশ শতাব্দীর তৃতীয় দশক পর্যন্ত আফ্রিকা ছিল কাদের কাছে? অচেনা। ইউরোপবাসীদের কাছে, তাই তো? কোন কোন বিষয়ে অচেনা ছিল, অজানা ছিল?
অস্বাস্থ্যকর পরিবেশ বা জলবায়ু, আর জঙ্গল, আর পাহাড় পর্বত, আর বিপদ, তাই তো? এইগুলো সম্পর্কে ইউরোপবাসীর, তাহলে আমি বললাম না তোরা বললি? আচ্ছা যাক, ভেঙে বললে তোরা বলিস। কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলে? পর্তুগিজ। এটা নিয়ে কোনো কনফিউশন নেই তো? পর্তুগিজ। বক্সার প্রোটোকল কাদের মধ্যে হয়? কত সালে? 1901। 1813 খ্রিস্টাব্দে সনদায়নের গুরুত্ব কি? নাম্বার 1, ভারতের শিক্ষার জন্য 1 লক্ষ টাকা ব্যয় বরাদ্দের সিদ্ধান্ত হয়। 1, 2, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে একচেটিয়া বাণিজ্যের অধিকার হারায়, অবাধ হয়। ইংলিশ ও ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটান কে? এখন হয়নি, লর্ড উইলিয়াম বেন্টিং। প্রশ্ন হচ্ছে ইংলিশ আর ওরিয়েন্টালিস্ট কি বিতর্ক? সৌভিক, তুই তো শুধু শুনেই যাচ্ছিস, বলছিস না। প্রাচ্য এবং পাশ্চাত্যবাদী। প্রাচ্যবাদী কারা? যারা ভারতের দেশীয় শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য ওই টাকার বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছিল বা মতামত প্রকাশ করেছিল, তাদের বলে প্রাচ্যবাদী। আর যারা পাশ্চাত্য শিক্ষার অনুগামী তাদেরকে আমরা বলছি পাশ্চাত্যবাদী। ম্যান মেকিং রিলিজিয়ান কে বিশ্বাসী? স্বামী বিবেকানন্দ। 100 দিনের সংস্কার কি? চীনা বুদ্ধিজীবী বল, কে? নাম কি? কাংউই। কোন সম্রাটের কাছে? কত দিনের জন্য? আচ্ছা, কত তারিখে? কত সালে? 1895 সালে। কতজন বুদ্ধিজীবী স্বাক্ষর? 1300। কি আবেদন করেছিল? 100 দিন ধরে কি চলবে? তাহলে আমার আর বলা লাগতো না, তাই তো? এটা কমপ্লিট। সাম্প্রদায়িক বাটা নীতি কে ঘোষণা করেছিল? র্যামসে ম্যাকডোনাল্ড। কত সালে? কি সাম্প্রদায়িক বাটোয়ারা মানে কি? বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পৃথক পৃথক ভাবে নির্বাচনের ব্যবস্থা করা হয়। হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, এদের মধ্যে। এইটা শোনা মাত্র জারবেদা জেলে কে কে অনশনে চলে গেল? মহাত্মা গান্ধী। জীবন প্রায় বিপন্ন, তখন তার কাছে কে ছুটে গেল? বি.আর. আম্বেদকর। সঙ্গে সঙ্গে চুক্তি হয়ে গেল। কি চুক্তি? পুনা চুক্তি। কত সাল? 1932। সিদ্ধান্ত হলো কি? উন্নত হিন্দুদের সঙ্গে অনুন্নত হিন্দুরা যৌথভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করবে, কিন্তু আসন সংখ্যা অনুন্নত সম্প্রদায়ের জন্য দ্বিগুণ করতে হবে। নেক্সট হচ্ছে কই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিল? সুভাষচন্দ্র বসু। কাকে? পূর্ব এশিয়া ভারতের স্বাধীনতা আন্দোলনের। বাবা বলতে দিচ্ছে না, দেখেছো তো? বলতে দিচ্ছে না। অভিযোগ জানালাম তোমাদের কাছে। বেস্টনের নীতি বা সীমায়িতকরণের নীতি কাকে বলে? মার্কিন কূটনীতিবিদ জর্জ কেন্নান, যিনি মিস্টার এক্স নামে পরিচিত, তিনি কি বলেছিলেন? ফরেন অ্যাফেয়ার্স পত্রিকায় কি বলেছিলেন? যে রাশিয়ার সাম্যবাদী ভাবধারা বা রাশিয়া যেই অঞ্চলের মধ্যে আবদ্ধ আছে তাকে তার মধ্যেই আবদ্ধ করে রাখতে হবে। কারণ সাম্যবাদী ভাবধারা যদি এক্সপেক্ট করে তাহলে আমেরিকার গণতান্ত্রিক পুঁজিবাদী ভাবধারা ধ্বংস হবে। ভয়, সেই ভয় থেকেই এইটা বলেছিলেন যে রাশিয়া যেখানে যেখানে তার প্রভাব আছে সেখানেই যেন থাকে, আবদ্ধ থাকে, ওর বেশি যেন না যেতে পারে। আবার রাশিয়ারও ভয় ছিল। রাশিয়ার ভয় হচ্ছে ওরও সাম্যবাদী ভাবধারা ধ্বংস হয়ে যেতে পারে যদি আমেরিকার গণতান্ত্রিক পুঁজিবাদী ব্যবস্থাপনাটা সেখানে ছড়িয়ে পড়ে। মানে দুজনে নিয়েই সন্ধিয়ান ছিল। সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য কি? উন্নয়ন ঘটানো। কার? তোর বাড়ির? তো বলবি কি করে? পরিষ্কার করে বল। উন্নয়ন ঘটানো। কার উন্নয়ন ঘটানো? আমেরিকার? কার? বল পরিষ্কার ভাই, তুই বলবি, বল। পৃথিবীতে যত দেশ আছে সমস্ত দেশের উন্নয়ন ঘটানো। সে ছোট হতে পারে, বড় হতে পারে, শক্তিধর হতে পারে, শক্তিধর নাও হতে পারে। উন্নয়ন ঘটানো নাম্বার 1। 2 শান্তি। শান্তি। 3 আবার যত যুদ্ধ হয়, তাই নাকি? তো সেটা তো বলছিস না। পৃথিবীতে আর যেন তৃতীয়বারের জন্য যুদ্ধ না ঘটে। তাহলে যুদ্ধ, শান্তি, সহাবস্থান, পারস্পরিক মেলবন্ধন সমস্ত দিক থেকে। ইয়াসের আরাফাত কে? পিএলওর প্রতিষ্ঠাতা। পিএলওর
ফুল ফর্ম? প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। স্বাধীন ভারতের প্রথম নির্বাচন হয়েছিল 51 থেকে 52। স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি বেন বেল্লা। কোন সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়? 1870 থেকে 1914, প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত। শুরু হচ্ছে 1870, সেডানের যুদ্ধ। আচ্ছা, তোরা কি লকডাউনের মধ্যে 9 নিয়েছিলি? 9 পড়েছিস? যদি পড়তিস তাহলে এই প্রশ্নটা পারতিস। আমেরিকায় ব্রিটিশ উপনিবেশ স্থাপনের পথিকৃৎ কে ছিলেন? হামফ্রে গিলবার্ট। নতুন বিশ্ব লিপি নামকরণ করেছিল কে? আমেরিগো ভেসপুচি। পলাশী লুণ্ঠন বলেছি না আমরা একবার, কেন আবার দিলাম? কর্নওয়ালিস কোড কি? কর্নওয়ালিস কোড, লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে কোম্পানির কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ করার জন্য 48টি আইন সংবলিত একটি আইন সংহিতা প্রকাশ করে। একে কর্নওয়ালিস কোড বলে। এক কথায় কোম্পানির কর্মচারীরা সৎ হবে, তাদের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম থাকবে, তারা যদি দুর্নীতিপরায়ণ না হয় তার ব্যবস্থা থাকবে। 48টি আইন সম্বলিত, এটাকে বলা হয় কর্নওয়ালিস কোড। আচ্ছা, অবশিল্পায়ন, শিল্পের বিপরীতকে অবস্থাকেও অবশিল্পায়ন। সুন্দর করে বললে, সুন্দর করে বললে নমিতা, সুন্দর করে বললে। শিল্পের ধ্বংস হলে সেখানে কোনো নতুন শিল্প না জন্মালে যে পরিস্থিতি নতুন শিল্প না জন্মালে শব্দটা না দিয়ে না গড়ে উঠলে। আচ্ছা, কি করে বুঝলাম যে আমাদের দেশে অবশিল্পায়ন হচ্ছে? কোন কোন রাইটারের লেখা বই পড়ে বলো। অনেকবার বলেছি কিন্তু, রমেশচন্দ্র দত্তের ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, মহাদেব গোবিন্দ রানাডের ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, আর দাদাভাই নৌরোজির প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। কোন বড়লাট সতীদাহ প্রথা রদ করেন? বেন্টিং। পুরো নাম? লর্ড উইলিয়াম বেন্টিং। কে কবে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? কত সালে? 1873। কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে? 1897 সালে স্বামী বিবেকানন্দ। হুইটলি কমিশন কে গঠন করে? এই কেন গঠন হয়? শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য 1929 সালে। আচ্ছা, তাহলে এই ছিল 70টা প্রশ্ন। আমরা বাদবাকি প্রশ্নগুলো পরের ভিডিওতে দেব। যারা অনলাইন ক্লাস করতে চাও 10 এবং 12, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, ওইখান থেকে তোমরা যোগাযোগ করবে। আর যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই মন্তব্য জানাতে ভুল করবে না। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।